পরবর্তীতে রাজা সাহেব আসছে। রাজা সাহেব এসে বলছে, তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা চাও? তো তখন আসলে ওই কামারের ছেলে বলছে, রাজা সাহেব আপনি ভুল করতেছেন, টাকা দিয়ে আসলে আমার মনকে কেনা যাবে না। তো তখন বলছে যে টাকা দিয়ে কেনা যাবে না, চাবুকের মাইরা একদম একদম সোজা বানায় ফেলবো। তো তখন চাবুক দিয়ে দিছে বাড়ি। তো বলছে, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার মেয়ে নিয়ে যান, আমি একাই ভালো আছি। সো জিনিসটা এরকম যে আপনি যদি কপারকে মুক্ত করতে চান, আপনি যাকে মুক্ত করবেন লিখে নেন, যাকে মুক্ত করব তার দ্রবণ লাগবে, তার দ্রবণ লাগবে, তার দ্রবণ লাগবে। আমার কথা কি বুঝতে পারছো নাকি কোন রকম ঝামেলা আছে? বলো বলো। যাকে মুক্ত করব তার দ্রবণ লাগবে। সো আমি যদি তোমার এখানে পড়াশোনা করাই যে বাবা তুমি চিন্তা করো তো, তুমি এই জায়গা থেকে তুমি কপারকে মুক্ত করবা, আমি কপারকে মুক্ত করতে চাই, তাহলে আপনি যদি কপারকে মুক্ত চান, ভালো করে বুঝুন, কপারকে মুক্ত করতে চান, তাহলে কপারের দ্রবণ এখানের মধ্যে হচ্ছে কপার সালফেটের দ্রবণ লাগবে। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি নাকি কোন রকম ঝামেলা আছে? বলো তো বাবা, বলো। আমি হ্যাঁ ওই যে আর কি, ওই যে ওই যে ওই যে চৌধুরী সাহেব। আচ্ছা, কথা বুঝা গেছে নাকি কোনো ভেজাল আছে বলেন তো বাবা? যদি যদি এই জায়গাটার মধ্যে আমি মুক্ত করতে চাই রানীকে, ধরো তুমি রানীকে মুক্ত করতে চাও, যে রানীকে মুক্ত করবা, তাহলে এখানের মধ্যে লাগবে কি? রানীর দ্রবণ। কি লাগবে? রানীর দ্রবণ লাগবে। কথা কি বুঝতে পারছো? যারে মুক্ত করবা তার দ্রবণ লাগবে, যারে মুক্ত করবা তার কি লাগবে? তার দ্রবণ লাগবে। বুঝতে পারছেন আমার কথা? তার মানে এই জায়গার মধ্যে আপনি যদি কপারে মুক্ত করতে চান, যেহেতু বইয়ের মধ্যে দেয়া আছে কপারকে কেমনে মুক্ত করব, তাহলে এই জায়গার মধ্যে কপারের দ্রবণ অর্থাৎ কপার সালফেট লাগবে। কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন? ভেরি গুড। এখন চলেন, এখানে এখন কাহিনী হচ্ছে নায়ক নায়িকা একসাথে আছে। এখানের মধ্যে নায়ক এবং নায়িকা, রাজা রানীর যে রানী এবং এখানের সাথে রানীর সাথে যে তার ভালোবাসার মানুষ, তারা একসাথে আছে। তার মানে কপার এবং সালফেট তারা একসাথে আছে। এদেরকে যদি একটা ওই যে চাবুক নিয়ে মারে মারে কি করা হলো, কপার 2+ কে এক পাশে ভাঙায় দেওয়া হলো, সরাই দেওয়া হলো, সালফেট 2- কে একসাথে এক পাশে ভাঙায় দেওয়া হলো বা সরাই দেওয়া হলো। এটা বুঝতে পারছেন? বুঝেন? বুঝেন এই জায়গার মধ্যে? তাহলে কপার সালফেটটারে এমন বাড়ি দিছে, কপার সালফেটটাকে এমন বাড়ি দিছে দ্রবণের মধ্যে গিয়ে কপার 2+ এবং সালফেট 2- পরিণত হয়েছে। কথা কি ক্লিয়ার নাকি কোন রকম ঝামেলা আছে? বলো। কথা কি ক্লিয়ার নাকি কোন রকম ঝামেলা আছে? বলো 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 বলো। এই পর্যন্ত বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু নাই। এই পর্যন্ত তো বুঝতে পারছেন। সো এই পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন যে কপার 2+ এবং সালফেট 2- হয়। এখন আরেকটা জিনিস দেখেন, এখানের মধ্যে ওই স্টার জলসা সিরিয়ালের মতো দুই একজন আসলে একটু নাটকি ছুটকি ফুটকি থাকে, মানে হচ্ছে উপরে উপরে ভালো আবার ভিতরে ভিতরে কালো। বুঝতে পারছেন? জিনিসটা এরকম, ভালো করে লক্ষ্য করেন। এখানের মধ্যে কাহিনী হচ্ছে যে এখানের মধ্যে আরেকটা বিশাল আকারের কাহিনী ঘটে গেছে বাবা। এইটা আমি মুছে দিলাম, যাকে মুক্ত করব তার দ্রবণ নিব। তার মানে এখানের মধ্যে বিশাল রকমের একটা কাহিনী ঘটে গেছে। সেটা হচ্ছে, চিন্তা করবেন এই জায়গাটার মধ্যে মুচি যে ছিল, মুচিরা ছিল দুইটা যমজ ভাই। সো মুচিরা ছিল দুইজন কি ভাই? যমজ ভাই। একটা ভাই ছিল এরকম শয়তান,
রাজার কাছে আমি টাকা নিয়ে তোরে আমি 22 দিয়ে দিব, এমনি ধরে ধরো হচ্ছে মুসিটা বললো যে আসলে আমি ওরে 22 দিব, কিভাবে 22 দিব আমি দিতেছি। তার মানে এখানের মধ্যে সবসময় মনে রাখবা একটা অবিশুদ্ধ কপার থাকবে যেটাকে আমি বিশুদ্ধ করব। দেখেন এখানের মধ্যে দুইটা জিনিস থাকবে, অবিশুদ্ধ অবিশুদ্ধ কপার, ভালো করে বুঝো। আর একটা থাকবে বিশুদ্ধ, মানে রিয়েলি ভালোবাসে বাবা, বিশুদ্ধ কপার। আমি তোমার বিশুদ্ধ কপার হতে চাই। এমন আছে না যে লাখ টাকা রাজা এসে বললো কত টাকা নিবি, আরে 1-2 টাকা নিব, 25 লাখ টাকা নিব, তাহলেই আমি সরে যেতে রাজি। তো সেই ভাবে দেখেন এই যে অবিশুদ্ধ যে কপারটা, রিপিট করতেছি আবার, অবিশুদ্ধ যে কপারটা, অবিশুদ্ধর প্রথমে কি বলতো, সরেও না, অবিশুদ্ধর প্রথমে কি সরেও না, তাহলে সরেওতে কি অ্যানোডস না। তার মানে একটা জিনিস মনে রাখবা, এই যে অবিশুদ্ধ কপারটা অ্যানোডে থাকবে, এই যে এই অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার কোথায় থাকবে বলতো, অবিশুদ্ধ কপার অ্যানোডের দিকে যাবে। কথা কি বুঝতে পারছো নাকি কোনো ঝামেলা আছে বলো? অবিশুদ্ধ আর বিশুদ্ধ কপারটা কই যাবে বলো? এখানে দুইটা অ্যানোড, বিশুদ্ধ কপারটা যাবে ক্যাথোডে, কতে কাউয়া, কতে কাউয়া কপার, এই যে বিশুদ্ধ কপার যাবে হচ্ছে, বিশুদ্ধ কপার যাবে হচ্ছে ক্যাথোডে। এটা কি বুঝতে পারছো? অবিশুদ্ধতে সরেও আছে, তাই অবিশুদ্ধতে এই যে দেখো অবিশুদ্ধতে সরেও, অ্যানোডে হচ্ছে সরে, তাহলে অবিশুদ্ধ কপার কোথায় যাবে, অ্যানোডে যাবে। বিশুদ্ধ ক্যাথোড কোথায় যাবে, কোথায় যাবে বলো? সেটা যাবে ক্যাথোডের মধ্যে। কথা কি বুঝতে পারছেন নাকি কোনো অংশে ঝামেলা লাগতেছে? কোনো অংশে কি ঝামেলা লাগতেছে আপনার নাকি ঝামেলা আছে বলেন তো? ভালো করে বুঝেন। তার মানে আপনি বলেন এই জায়গার মধ্যে, যেহেতু আমি একটু আগে এখানে কপার সালফেটের দ্রবণ দিছি, আপনি বলেন তো কপার সালফেটের দ্রবণ মানে হচ্ছে কপার 2+ আর সালফেট 2-। তারপরে দ্রবণের মধ্যে অলরেডি কপার 2+ এবং সালফেট 2- অসংখ্য আছে, কারণ এটা দ্রবণ আছে। এই যে দেখো কপার 2+ সালফেট 2-। এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে দণ্ডটা, এই যে দণ্ডটা, এই দণ্ডটা কিসের? এই দণ্ডটা হচ্ছে কপারের। এই দণ্ডটা কিসের? এই দণ্ডটা হচ্ছে কপারের। কিসের দণ্ড? কপারের দণ্ড। ভালো করে বুঝছেন, কিসের দণ্ড? কপারের দণ্ড। এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এই অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া হয়? অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া হয় বলতো? আমি লিখছি না অ্যানোডে জারণ হয়, তাহলে অ্যানোডে যদি জারণ হয়, অ্যানোডে যদি আমার জারণ বিক্রিয়া হয়, তাহলে এই যে অবিশুদ্ধ কপারটা, এটার কি হবে? এটার হবে জারণ। কারণ কি? অবিশুদ্ধ কপার অ্যানোডে গেছে, তাহলে এই যে কপারটা আছে, এই যে কপারটা যে অবিশুদ্ধ কপার যে গেছে তার জারণ হবে। তাহলে কপার কি করবে? বাবাজি চলমলক্ষ ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হবে। কাহিনী ক্লিয়ার নাকি কোনো অংশে ঝামেলা আছে একটু বলেন? কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার নাকি কোনো অংশে ঝামেলা আছে বলেন তো বাবারা? ক্লাস কখনো বোরিং হয় না বাবা, ক্লাস কখনোই বোরিং হয় না। ক্লাসে আপনি মনোযোগ না দিলেই ক্লাসটা হয়ে যাবে বোরিং। আমিও ক্লাস করতাম, যদি এরকম হইতো যে টিচার এফোর্ট দিচ্ছে না তারপরে ক্লাসটা বোরিং হচ্ছে তাহলে মানা যায়। বাট যদি মনে হয় যে টিচার যথেষ্ট এফোর্ট দিচ্ছে, 100 জন স্টুডেন্টের মধ্যে 90 জন বুঝতেছে বাট আমি বুঝতেছি না, তখন বুঝতে হবে আসলে বোরিংনেসের কারণ হচ্ছে আমি ক্লাসে ঠিক মতো মনোযোগ দিচ্ছি। ক্লাসের দোষ না, দোষটা হচ্ছে আমার। এবং এই যে নিজের দোষটা, এটা কিন্তু স্বীকার করতে হবে। কারণ এই যে ক্লাসটা আপনি যখন বলবেন যে আমার কাছে ভালো লাগতেছে না, এই সেম সময়ে আরেকজন আরেকটা টপিক বুঝে আপনার থেকে অনেক গুণে আগায় গেল। সুতরাং এই যে ক্লাস বোরিং, ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস কেমন লাগতেছে, বাবা এতটা বোরিং ক্লাস আমি নিচ্ছি না আমার জানা মতে, কারণ বইয়ে যেভাবে লেখা আছে তার থেকে যথেষ্ট এখানে ইউনিক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি। বলেন এই যে যেটা বলতেছি, দেখো অ্যানোডে কে গেছে বলো? অ্যানোডের মধ্যে কে গেছে? অ্যানোডের মধ্যে কপার গেছে। দেখো অ্যানোডের মধ্যে আমারও বলতেছি, অ্যানোডে কি হয়? অ্যানোডের মধ্যে আগে লিখছি না জারণ হয়। অ্যানোডের মধ্যে কে গেছে? এই যে কপার গেছে, কপার।
তাহলে কপারের কি হবে? জারণ হবে। এই যে কপার কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কপার 2 প্লাসে পরিণত হয়েছে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? চ্যাপ্টারটা বোরিং হইতে পারে, বাট হচ্ছে কিছু করার নাই। এখন আপনি কি করতে পারবেন বলেন? চ্যাপ্টারটা যদি বোরিং হয় আপনি কি চ্যাপ্টারটা বাদ দিতে পারবেন? আপনি বড় রকমের ধরা খেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার? অনেক বড় রকমের ধরা খাবেন, কারণ আপনি যদি একটা চ্যাপ্টার বাদ দেন, আরেকজন ওই চ্যাপ্টারটা পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেল, কে আগায় গেল? আপনি চ্যাপ্টার বোরিং বা সর্বোচ্চ একটু ফাঁকিবাজি করতে পারেন, চ্যাপ্টারটা পড়ি নাই, বাদ দিয়ে দিছি, আপনি ধরা খাবেন দিন শেষে। যারা পড়বে দিন শেষে যত বোরিং হোক না, পড়াশোনা জিনিসটাই তো বোরিং। আমার কাছে তো বোরিং লাগে। পড়াশোনা কোনো ভালো জিনিস না, পড়াশোনা করতে ভালো লাগে না। যে এই যারা ভালো লাগায় নেয়, যারা বোরিং জিনিসটাকে ইন্টারেস্টিং করে তুলে, তারাই দিন শেষে বুয়েটে পড়ে, তারাই দিন শেষে মেডিকেলে পড়ে। যারা মেডিকেলে পড়ে কত পড়াশোনা করতে হয় জানেন? মেডিকেলে যারা পড়াশোনা করে সকাল থেকে রাত পর্যন্ত পড়ে, রাত থেকে ভোর পর্যন্ত পড়ে, তাদের পড়াশোনা ভালো লাগে না, কিন্তু পড়াশোনা করতে হয়, করে করে ভালো লাগাই নিতে হয়। দেখেন তার পরবর্তীতে দেখেন এই জায়গাটার মধ্যে এই কপার কি করবে, এই যে কপারটা, এই যে এই পাত্রের কপারটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2 প্লাসে পরিণত হবে। এখন বলেন এই যে দুইটা ইলেকট্রন ছাড়লো, এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে? এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে? দেখো আমি লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে নাও যারা যারা বুঝতেছো না। এই দুটি ইলেকট্রন পাত্রে, পাত্রে বানানটা ভুল করলাম, পাত্রে থাকা কপার সালফেটের কপার 2 প্লাস গ্রহণ করবে। দেখেন আমি এটা আপনাদের বুঝার সুবিধার্থে লিখে দিলাম, আপনারা দয়া করে একটু লিখে নেবেন। দেখেন ভালো করে বুঝেন, এখানের মধ্যে চিন্তা করেন। তার মানে এই যে দণ্ডটা, এই যে দেখেন এই যে কপারটা যে দেখতেছেন, এই কপারটা কি করছে? কপারটা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন বলেন এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে? বলেন 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 বলেন, দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে? এই যে পাত্রে, এই যে কপার সালফেট দ্রবণ একটু আগে আমরা পড়লাম না, এই যে দেখেন কপার সালফেট দ্রবণ আমরা পড়ছি না? কপার সালফেট দ্রবণ পড়ছি কি পড়ি নাই বলেন? এই যে কপার সালফেট দ্রবণটা যে আমরা পড়ছি, কপার সালফেট দ্রবণের যে কপার 2 প্লাস ছিল, এই যে কপার সালফেটের কপার 2 প্লাস আছে না, সেই 2 প্লাসটা গ্রহণ করবে। বুঝছেন? এটা লিখে নেবেন, গ্রহণ করবে, এবং এখানে লিখে নেন গ্রহণ গ্রহণ করে ক্যাথোডে যাবে। গ্রহণ করে ক্যাথোডে যাবে। দেখেন তো বুঝেন কিনা? দেখেন 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 দেখেন, তার মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে অ্যানোডের বিক্রিয়া তো হইলই, কোথায় যাবে আমি বলছি? ক্যাথোডে যাবে। ক্যাথোডে কি হবে? ইলেকট্রন গ্রহণ করা মানে ক্যাথোডের মধ্যে বিজারণ বিক্রিয়া হওয়া। বলো তো বাবা কে গ্রহণ করবে? পাত্রে থাকা কপার 2 প্লাস, এই যে কপার 2 প্লাস। তাহলে এ কি করবে? এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে পাত্রের। তার মানে এই যে দেখো কপার 2 প্লাসটা আছে না, এই যে দেখো 2 প্লাস যে এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছিল, পাত্রে থাকা কপার 2 প্লাস সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার পর কি হয়ে যাবে? কপার 2 প্লাস গ্রহণ করলে কপার হয়ে যায়, এবং এই যে কপার 2 প্লাসটা কোথায় চলে যাবে? ক্যাথোডের মধ্যে চলে যাবে। কাহিনী কি বোঝা গেছে? জীবন নষ্ট বাবা এই টপিক, বাবা বহুত ভেজাইল্লা, এই টপিক গুলো খুবই ভেজাইল্লা টপিক। সুতরাং জিনিসপত্র হচ্ছে আপনি যদি হচ্ছে গিয়ে জিনিসগুলোকে সহজভাবে ভাবতে শিখেন, সহজ করে নেন, তাহলেই জিনিসগুলো ভালো লাগবে। পড়াশোনা ভালো লাগার জিনিস না তো রুদ্র,
পড়াশোনা যারা ভালোটা লাগাই নিবে, একটা জিনিস মজার জিনিস কি জানেন, আপনি যত বেশি পড়াশোনা করবেন পড়াশোনা তত বেশি ভালো লাগবে, পড়াশোনা যত কম করবেন রুদ্র তত কম ভালো লাগবে। ঠিক আছে, গল্প 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 হো হো। পড়াশোনা ভালো লাগানোর কিছু উপায়, পড়াশোনা ভালো লাগানোর উপায় হচ্ছে আপনি চিন্তা করবেন সব সময় সামনের পরীক্ষাটাতে আপনি ফার্স্ট হবেন, সামনের পরীক্ষাটাতে আপনি গোল্ডেন এ প্লাস পাবেন, সামনের পরীক্ষায় আপনি অনেক ভালো কিছু করবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার আব্বু আম্মু হয় না বুঝছেন, যতই বলেন না কেন যে আপনি আপনার আব্বু আম্মুর চেহারার দিকে তাকান, ভাবেন আপনার আব্বু আম্মু আপনার জন্য কষ্ট করতেছে, কষ্ট করে পড়াচ্ছে আপনাদেরকে, দেখেন একটু আপনার আব্বু আম্মুই তো আপনাদের জন্য মোটিভেশন। মোটিভেশন আমি বিশ্বাস করি না বুঝছো, মানে ভাইয়া একটু মোটিভেশন দেন আমি আকাশে উড়বো, লাভ নাই, মোটিভেশন নিজেই আপনি নিজের মোটিভেশন বাবা, মোটিভেশন দিয়ে আজকাল আসলে চলে না, মোটিভেশন দিয়ে কতক্ষণ চলবে, একদিন দুই দিন তারপর শেষ, জীবন খতম। আপনি জানেন আমি কিভাবে পড়াশোনা করছি, আমি একজনের বাসায় থেকে পড়াশোনা করছিলাম, আমি এভাবে না বলি আসলে, যে যার বাসায় থেকে পড়াশোনা করছে আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ, যে তার বাসায় থাকাটুকু সুযোগ দিয়েছিল আমাকে। বাট আমি যখন ক্লাস 10-এ পড়াশোনা করতাম, রাত 10টা বা 11টার পরবর্তীতে উনি হচ্ছে বাসার সুইচের লাইট, আমি একটা ভাঙ্গা রুমের মধ্যে, আমি বাহিরের বাসার, যেহেতু নিজের বাসায় পড়াশোনা করিনি, আমি আমার বাসার বাহিরে থেকে একজনের বাসায় পড়াশোনা করছি। সো এক্স ওয়াই জেড যার বাসায় পড়াশোনা করছি, যেই রুমটাতে আমি ছিলাম সেই রুমটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার রান্না করার জন্য যে বিভিন্ন কাঠ রাখে না, কাঠ, সেটা হচ্ছে সম্পূর্ণ মাটির ঘর ছিল, নিচটা মাটি ছিল, চারপাশে দেয়ালটা ভাঙ্গা ছিল এবং উপরে টিন ছিল, এবং টিনটা যদি হচ্ছে গিয়ে তোমার বৃষ্টি পড়তো টিন দিয়ে টুপটুপ করে আমার বিছনার মধ্যে পানি পড়তো, ঠান্ডার দিনে চারপাশ দিয়ে শিশির করে বাতাস ঢুকতো, বুঝতে পারছেন, কোনো উপায় ছিল না। পরবর্তীতে আমাকে বলা হয়েছিল এরকম তুমি রাত 10টা বা 11টার পরে পড়াশোনা করবা না, লাইটের বিল উঠে, খুব বেশি স্বাভাবিক, আমি যেহেতু মানুষের বাসায় থেকে আরেকজনের বাসায় থেকে পড়াশোনা করতেছি বিলটা ওঠাই স্বাভাবিক, এবং আমাকে বলা হয়েছিল যে তুমি সকালে ভোরবেলা উঠে সূর্যের আলোতে পড়াশোনা করবা, তাহলে বিলটা লাগবে না। আমি কি করতাম, রাতের বেলা জেগে জেগে পড়াশোনা করার ইচ্ছা ছিল, সুতরাং কি করতাম, আমি যখনই উনি ঘুমাইতে চলে যাইতো রুমের মধ্যে আমি লাইটটা জ্বলে পড়াইতাম, পড়াশোনা করতাম। সো যখনই উনি আবার দরজা খোলার শব্দ পাইতাম ওই রুমটার ওনার, আমি সাথে সাথে আমার রুমের লাইটটা বন্ধ করে দিতাম, লাইটটা বন্ধ করে দিয়ে আমি নিজের মতো করে বসে থাকতাম যে কখন আবার যাবে, দরজা লাগানোর শব্দ কখন আবার পাবো। যখনই উনি আবার দরজাটা লাগাই দিয়ে চলে যাইতো তখনই আমি আবার লাইটটা জ্বালায় পড়াশোনা করা শুরু করতাম। ওই রুমটা অনেক বেশি মশা ছিল, আমি আমার মনে আছে আমি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পড়ছিলাম, সুতরাং আগে ইলেকট্রন গ্রহণ করে কপার 2 প্লাসে যাবে, হ্যাঁ আমি যেহেতু হচ্ছে গিয়ে আগে ইলেকট্রন গ্রহণ করবে নাকি কপার 2 প্লাস ক্যাথোডে যাবে, আগে ইলেকট্রন গ্রহণ করবে, আগে ইলেকট্রন গ্রহণ করবে তারপরে ক্যাথোডে যাবে। সো এখন দেখেন সেটা হচ্ছে যে আমি যখন পড়াশোনা করছিলাম আমার স্কুলের হচ্ছে আমার বাসা থেকে আমার স্কুলের ডিস্টেন্স ছিল মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার। সো আমার স্কুল প্রতিদিন আমি হেঁটে যাইতাম হেঁটে আসতাম, এবং আমার লাস্ট দিকে এরকম হয়েছিল আমার জুতাটা ক্ষয় হয়ে গেছিল এবং এক পাশ দিয়ে আমার আঙ্গুল দেখা যাইতো, এবং লাস্ট দিকে আমার এরকমও হয়েছিল যে আমার লাস্ট পায়ের দুইটা আঙ্গুল হাঁটতে হাঁটতে ধরেন হচ্ছে আঙ্গুলের সাইড দিয়ে ফোসকা পরে ক্ষয়ের মতো হয়ে গেছিল, মানে আমি যদি ওটা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো আপনাদের জন্য। আমি তখন ক্লাস 10-এ পড়ি আসলে, সো আমার ওই পাশ দিয়ে রক্ত, মানে আমার যে একটু হইলে মনে হইতেছিল চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা ছিল, এবং আমি কি পরিমাণ কষ্ট করছি আমার লাইফে, আমি হিউজ পরিমাণ কষ্ট করছি বাবারা। সো আমি স্কুলে প্রতিদিন হেঁটে যাইতাম, প্রতিদিন হেঁটে আসতাম, তবে একটা জিনিস করতাম, আমি আমার হেঁটে যাইতে মোটামুটি 40 মিনিট সময় লাগতো, হেঁটে আসতে আমার 40 মিনিট সময় লাগতো, টানা 40 মিনিট হাঁটা অনেক সময়। সো 40 মিনিট বা 50 মিনিট, মাঝে মাঝে 1 ঘন্টাও লেগে যাইতো, আসার সময় অনেক রোদ লাগতো, বাট কিচ্ছু করার ছিল না। সো পড়াশোনা ওইভাবে চালাই গিয়েছিলাম কিচ্ছু, কারণ আমি যদি একবার ব্যাক করে গ্রামে চলে যাই আমার বাসায়, আমি জানি গ্রামে আমার কোনো রকম পড়াশোনা হবে না।
পরবর্তীতে ইন্টারে ঢাকায় চলে এসে অনেক শান্তিতে পড়াশোনা করছি, চান্স টান্স পাইছিলাম। বাট এইভাবে বাবা আমার এসএসসি লাইফ আমার লাইফের মধ্যে অন্যতম একটা খারাপ মানে স্ট্রাগল করা লাইফ ছিল হচ্ছে গিয়ে তোমার এসএসসি লাইফ। আমি যার বাসায় ছিলাম তার প্রতি প্রচুর পরিমাণ কৃতজ্ঞ, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুক। উনি যদি তার বাসায় হচ্ছে জায়গা না দিত তাহলে আমি রংপুরে ওই জায়গায় স্কুলে পড়ার সুযোগ পাইতাম না, ওই পরিবেশটা পাইতাম না। কিন্তু কথা হচ্ছে আমি যে ওই বাসায় থাকতাম, একটা জিনিস অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরবর্তীতে কিন্তু আমি থালা বাসন ধুয়ে দিতাম। বাসার যত থালা বাসন ছিল সবকিছু আমি ধুয়ে দিতাম। রাতের বেলা রুমের বেড ঠিক করে দেয়া থেকে শুরু করে ধরেন বিছানা ঝাড়া থেকে শুরু করে মশারি খাটানো থেকে শুরু করে সবকিছু আমিই করতাম। বুঝতে পারছেন? ঘুম থেকে উঠে আমার সব থেকে একটা জিনিস বিরক্ত লাগতো, খালি পড়াশোনা করতাম, জাস্ট ডাক দিত 2 মিনিট 4 মিনিট পর পর, মনোযোগ ভেঙে যাইতো একেবারে। সো এই জায়গাগুলো আমি খুবই স্ট্রাগল করছি, মাইর খাইছি, যাই হোক যেটাই হোক আলহামদুলিল্লাহ আমি ওই স্টেজটা আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে সেখান থেকে ঢাকায় চলে আসা, ঢাকায় কলেজে নেয়া, কলেজে পড়াশোনা করা, এর পরবর্তীতে আল্লাহ রহমতে একটা ভালো রেজাল্ট করা, এক জায়গায় ভর্তি হওয়া ভার্সিটিতে, এর পরবর্তী আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন হচ্ছে গিয়ে তখনই সেই সময়গুলোর কথা মনে পড়লে আমার খুবই আসলে হচ্ছে আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ। আমি তখন 2টা টাকা বা 5টা টাকা বা 10টা, আমার কিন্তু হচ্ছে বাসা থেকে 2016 না 2014 সালের কথা, আমি যখন ক্লাস 9-এ বা ক্লাস 10-এ পড়ি 2015 সালে, আমার বাসা থেকে হচ্ছে অটো ভাড়া ছিল 5 টাকা। 5 টাকায় মোটামুটি অনেক দূর নিয়ে যাইত, বাট আমার কাছে ওই 5 টাকা ছিল না। ওই 5 টাকার জন্য আমি কলেজে স্কুলে হেঁটে যাইতাম, 5 টাকার জন্যই কিন্তু হেঁটে আসতাম। এবং পরবর্তীতে আমার এখনো মনে আছে বাবা, যখন খুবই শীতের সময়, এত শীত উত্তরবঙ্গে অনেক যারা থাকে রংপুরের ওই দিকে জানেন এত পরিমাণ শীত পড়ে। সো সেই সময় আমার কোনো সোয়েটার ছিল না, মানে আমার হচ্ছে শুধুমাত্র একটা এরকম একটা শার্ট ছিল, হাত কাটা শার্ট। সো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। সো সেই শার্টটা আমি ক্লাস 8-এ পড়ছি, ক্লাস 9-এ পড়ছি, ক্লাস 10-এ, মানে আমি 3 বছর একটা শার্ট স্কুলে ইউজ করছিলাম। এবং শার্টটা লাস্ট পর্যন্ত এইদিকে হচ্ছে দাগ বসে গেছিল, মানে ঘামে হেঁটে যাওয়া আসা করতাম তো, ঘামের কারণে এরকম ছোপ 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 একটা শার্টে, একটা স্কুল শার্টে আমি 3 বছর ইউজ করছি। সো পরবর্তীতে এসএসসি পরীক্ষার আগের মাসে মনে হয় একটা নতুন শার্ট বানায় নেওয়া হয়েছিল, বাট প্রচুর কষ্ট গেছে বাবা। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এখন ঢাকায় একটা বাসা নিয়েছি। সো ঢাকার মধ্যে একটা বাসা সেটেল হয়েছি, আল্লাহর রহমতে একটা ভালো জায়গায় জব করি। তার পরবর্তীতে আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছেন, যথেষ্ট। আমার ধরো এখন মনে হয় যে ধরো হচ্ছে আমার এখন যেই আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহর মতে 8-10টা ফ্যামিলি চালাইতে পারবো। কত টাকা ইনকাম করি এটা কখনো বলবো না, বাট যেটা বাংলাদেশের প্রেক্ষিতে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। বাট আপনাকে বলবো আপনি আমার থেকে 1000 গুণে ভালো জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পরিশ্রম করেন। বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে, ঠিক আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মোটামুটি আমি বলবো না আমি 14 ঘন্টা 15 ঘন্টা পড়ছি, বাট আমি পড়ছি। আমি কখনো আমি সেই সময়টা মোবাইল ইউজ করি নাই, কোনো মোবাইল ইউজ করার সুযোগ ছিল না। আমি টিভি দেখে সময় নষ্ট করি নাই, আমার ফ্রেন্ড সার্কেল ছিল না। আমি স্কুল করছি, বাসায় এসে বসছি, পড়ছি, খালি পড়ছি। আমি পড়া কম বুঝতাম, আমি এত কম পড়া বুঝতাম, মানে আমার টপ লিস্ট করলে আমি মনে হয় অন্যতম একজন স্টুডেন্ট ছিল যে আসলে কম পড়াশোনা বুঝতো, এত পরিমাণ কম পড়াশোনা বুঝতাম, বাট পরিশ্রম করতাম। বুঝতে পারছো? ঠিক আছে, ভেরি গুড। ক্লাস 6 দরকার হলে অবশ্যই ইউজ করবেন। এই যে দেখো, এই পার্টটুকু বোঝা গেছে? এই পার্টটুকুর কারো কোনো প্রশ্ন আছে? একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া আগে কি কপার 2+ ক্যাথোডে যাবে? ক্যাথোডে দেখেন ভালো করে বুঝেন, কিন্তু ক্যাথোডে কিন্তু ক্যাটায়ন যায়, এটা থাকবে, এটা কপার 2+টা এখানে থাকবে। ক্যাথোডে ক্যাটায়ন যায় না? ক্যাথোডে ক্যাটায়ন যায়। ক্যাথোডে কে যায়? কথে ক্যাটায়ন, কথে ক্যাথোড। ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যায়, মানে হচ্ছে কপার 2+টা কোথায় যাবে বলেন তো? ক্যাথোডের মধ্যে চলে। আমার এসএসসি রেজাল্ট আমি বলতেছি, ক্লাস আমি হচ্ছে আর 10 মিনিট পরে ইয়াটা শেষ হবে, আমি এসএসসি রেজাল্টটা বলবো এখন। ভালো রেজাল্ট হয়েছে সেই সময়ের সাপেক্ষে, ভালো রেজাল্টই করছিলাম। পরবর্তীতে ঢাকায় একটা কলেজে পড়ার সুযোগ পাই, ঢাকায় চলে আসি। পরবর্তী লাইফ কি খুবই বিন্দাস যাচ্ছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি। পরবর্তীতে দেখি আল্লাহ তাআলা কতদূর নেয়, বিয়ে শাদী করছি, এখন লাইফ যাচ্ছে, ফ্যামিলি চালাচ্ছি। ঢাকায় আব্বু আম্মুকে নিয়ে আসছি আমার বাসার মধ্যে, বাসা নিছি একটা ঢাকার মধ্যে, আব্বু আম্মু আসছে আমার বাসায়, চলতেছে, খুবই ভালো চলতেছে। এই পাঠটুকু যেহেতু বুঝতে পারছেন,
আমার এসএসসি রেজাল্ট আমি বলবো, ক্লাস শেষে বলবো, এখন আর বলবো না। এখন দেখেন, এখন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আয়রন। এই যে দেখেন, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, আমি যেটা দিয়েছি সেটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। এইটা কিন্তু এইচডব্লিউ, আমি একটু পরে ডিসকর্ডে দিয়ে দিব, এটা আমার হোমওয়ার্ক থাকবে। যেটা দিছি সেটা কিন্তু আমার হোমওয়ার্ক থাকবে, বুঝছেন? কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। এখন দেখেন, এখন দেখেন আপনারা একটা জিনিস, সেটা হচ্ছে কি বলেন তো বাবা, সেটা হচ্ছে আমি দেখি একটু এই পার্টটুকু। অবশ্যই সবার জন্য অনেক দোয়া করব বাবা। মরিচা পড়াশোনা করবো, আসেন। মরিচা খাতার মধ্যে লিখে ফেলেন, মরিচা বইয়ের মধ্যে অনেক জঘন্য ভাবে লেখা আছে। মরিচা পড়বো, পড়েন পড়েন পড়েন, লেখেন লেখেন। Fe2O3 ইন্টু 3 মোল পানি, মানে n মোল পানি দিলেই হয়, সেখানে হচ্ছে 3 মোল বলেন, 4 মোল বলেন, 5 মোল বলেন, যে মোলই বলেন, কোনো সমস্যা নেই। মরিচার সংকেতটা কি আসুন দেখেন। মরিচার কাহিনীটা কি? মরিচা ধরার জন্য কোথায় মরিচা ধরে? মরিচা কোথায় ধরে? মরিচা ধরে হচ্ছে লোহাতে। লোহাতে দেখছেন বাসার মধ্যে মরিচা ধরে, ধরে দেখেন মরিচা ধরে। লোহা মানে কি বলেন তো? লোহা মানে হচ্ছে আয়রন। আয়রন অথবা লোহার মধ্যে কি ধরে? লোহা অথবা আয়রনের মধ্যে মরিচা ধরে। ফি আমানিল্লাহ ভাইয়া, অনেক অনেক দোয়া করি তোমাদের জন্য। ঠিক আছে, আমার রংপুরের কাকিনাতে বাসা, রংপুর থেকে 20 কিলোমিটার দূরে, বাট আমার রংপুরের হচ্ছে এক জায়গায় পড়াশোনা করছিলাম। তো রংপুর সদরে ছিলাম, সেটা বাসা ছিল বলবো না আমি, আর ডিসির মোড়ের আশপাশে ছিল। যারা যারা রংপুরে ছিলেন তারা জানেন। দেখো ভালো করে বুঝেন, লোহা কেন মরিচা ধরে। দেখেন কাহিনী হচ্ছে যে ধরেন এইটা আমার হচ্ছে একটা লোহার খণ্ড, চিন্তা করেন এটা একটা লোহা। কয়েকদিন পর এটা যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন, তাহলে এটার মধ্যে না জং ধরে যাবে। জং ধরে যাবে। কি ধরবে? জং ধরে যাবে। ভালো করে লক্ষ্য করেন, কি ধরবে বলতো বাবা? জং ধরে যাবে। ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ ফেরি কথা, ভালো করে লক্ষ্য করেন। জং ধরার জন্য কে দায়ী? জং ধরার জন্য দায়ী কে বলতে পারো? ভালো করে বুঝো, জং ধরার জন্য আসলে দায়ীটাকে, এই জিনিসটা বুঝতে হবে। ভালো করে বুঝেন, সেটা হচ্ছে একটা জিনিস সব সময় মনে রাখবেন, কোনো কিছুতে যদি জং ধরে তাহলে তার পিছনে দুইটা জিনিস দায়ী। কয়টা জিনিস দায়ী? দুইটা জিনিস দায়ী। আমি আবারও রিপিট করতেছি, কোনো কিছুতে জং ধরা মানে তার পিছনে দুইজন ব্যক্তি ছিল। কয়জন? দুইজন ব্যক্তি। বুঝছেন? জং ধরার জন্য কয়টা জিনিস দায়ী? দুইজন। একটাকে বলবো আমরা অক্সিজেন। কে? অক্সিজেন বাবাজি দায়ী। কে দায়ী? অক্সিজেন বাবাজি দায়ী। সো একটা হচ্ছে অক্সিজেন O2, আরেকটাকে বলতো জলীয় বাষ্প। জলীয় বাষ্প চিনেন? খায় না মাথায় দেয়। জলীয় বাষ্প। আরেকটা কে দায়ী বলতো বাবা? জলীয় বাষ্প, অর্থাৎ হচ্ছে পানির যে গ্যাসীয় অবস্থাটা, সেটাকে বলা হয় জলীয় বাষ্প। এই পর্যন্ত বুঝতে পারছেন যে আসলে জং ধরার জন্য কে দায়ী? জং ধরার জন্য কে দায়ী বুঝতে পারছেন নাকি কোনো রকম ঝামেলা আছে? বলো তো বাবা, বলো 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 কে কে দায়ী? অক্সিজেন দায়ী, আরেকজন কে দায়ী? জলীয় বাষ্প দায়ী। এখন দেখেন এই জায়গার মধ্যে যখন আপনি একটা লোহা খোলা অবস্থায়, এটা ধরেন একটা লোহা, লোহা, সো লোহাটার সংকেতটা কি? লোহার সংকেতটা হচ্ছে Fe। তাহলে এরে আক্রমণ করবে বাহির থেকে কে? অক্সিজেন। বাহির থেকে আক্রমণ করবে কে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প হচ্ছে এই যে পানির গ্যাসীয় যে অবস্থা, সেটাকে আমরা কি বলবো? জলীয় বাষ্প। কিভাবে আক্রমণ করে, কিভাবে কি করে, এই জিনিসটা আমরা দেখব। ভালো করে বুঝেন। লোহা বা আয়রন, একটা জিনিস জানেন, আয়রন
দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ হইতে পারে, অথবা আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হইতে পারে। এই দুইটা বাদ দিয়ে কিন্তু আয়রন আর অন্য কিচ্ছু হবে না, অন্য কিচ্ছু হবে না। আবার রিপিট করতেছি, দেখো তার মানে এখানের মধ্যে আয়রন 2+ এবং আয়রন 3+ হইতে পারে। সো এইটা হচ্ছে এমনিতে সাইডে লিখে রাখতে পারেন যাদের একটু বেসিকে সমস্যা, যারা বুঝেন না। প্রথম পার্টের কাজটা কি হবে, চলেন আমরা এক নাম্বার জায়গায় যাব। দেখেন 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 কি বাবা, দেখো চলো আমরা প্রথম পার্টে যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার ধাপ, প্রথম ধাপ লিখে ফেলো খাতার মধ্যে। প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে আয়রন বাবাজি কি করবে, আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে। কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হবে, আয়রন 2+। লিখছো সবাই, প্রথম ধাপে কি হইলো, আয়রন 2+। দেখো 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 প্রথম ধাপে কি হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু সিকিউ পরীক্ষা আসতে পারে। জং ধরার প্রক্রিয়া, জং ধরার সংকেত, প্রথম যে ধাপ সেটা হচ্ছে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করবে। যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করবে তাই এখানে 2টা প্লাস। এখন আসেন আমরা 2 নম্বর ধাপে যাই। দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে ব্যাপক সংঘর্ষ হবে, ব্যাপক মারামারি। বলেন তো জলীয় বাষ্প, বা কি বলি আমি, জলীয় বাষ্প কেন বলেন তো আপনারা, যে জং ধরার জন্য কে কে দায়ী আপনারা জানেন? চোখ বন্ধ করে বলে দিতে পারেন ভাই, এটা তো সহজ জিনিস, জং ধরার জন্য আবার কে দায়ী? এই যে জং ধরার জন্য পানি এবং অক্সিজেন দায়ী। বুঝেন, পানি আর কে দায়ী, অক্সিজেন দায়ী। খুবই ভালো জিনিস বুঝছেন বাবা। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন নিয়ে ব্যাপক পরিমাণ মারামারি হবে। কাদের মধ্যে মারামারি হবে, এই জলীয় বাষ্প বলবে ইলেকট্রন তুমি কার, ইলেকট্রন তুমি আমার। এইদিকে অক্সিজেন বলবে না, ইলেকট্রন তুমি আমার, তুমি আমার দিকে আসো। মানে আয়রন বলবে আমি আসলে কাকে ইলেকট্রন দিব, যাও কেউ মারামারি করিও না। পানি এবং অক্সিজেন তোমাদেরকে আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিলাম। কতটুকু করে, অর্ধেক অর্ধেক করে ইলেকট্রন ভাগ করলাম। তার মানে এখানের মধ্যে চিন্তা করবেন, অক্সিজেন চলে আসবে একটা, অথবা এই যে দেখেন O2 কে এই যে এইভাবে আমি ভাগ করে দিব, মানে একটা অক্সিজেন শুধু। এইটা মানে কি, এই যে O2 মানে 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন, আর হাফ O2 মানে কি, এই টু কাটা যাবে, একটা অক্সিজেন। কয়টা অক্সিজেন, একটা অক্সিজেন। তার মানে এখানের মধ্যে এই যে 2টা ইলেকট্রনে ত্যাগ করলো, তাহলে এরা রিসিভ করবে কয়জন, এই 2জন মিলে 2টা ইলেকট্রন রিসিভ করবে। আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? এই পর্যন্ত কি বুঝতে পারছেন, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনই কিন্তু এইটা। দেখেন এবার কাহিনীটা কি হয়, কাহিনীটা কি হয়। অর্ধেকটা অক্সিজেন মানে হচ্ছে এখানে একটা মাত্র অক্সিজেন দিছি। দেখো এবারে দেখেন, এবার বিশাল একটা ফাটাফাটি হয়ে যাবে, বিশাল ফাটাফাটি। দেখেন এই যে পানিটাকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রো অক্সাইড আর একটা হাইড্রোজেন পাওয়া যায়, এটা তো জানেন। পানিটাকে ভাঙলে আপনারা ছোট্টবেলা পড়ছেন না, নাহলে তো পিটানি উচিত। পানিটারে ভাঙলে কি কি পাওয়া যায়, এখানে 2টা হাইড্রোজেন মানে এই যে এরকম করে এই জিনিসটা আমরা পাই। এখন এখানের মধ্যে কয়টা অক্সিজেন, একটা অক্সিজেন, বুঝছেন? এখানের মধ্যে পানিকে ভাঙলে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রো অক্সাইড পাওয়া যায়, আর এখানে অক্সিজেনের সংখ্যা একটা। এখন অক্সিজেন বলবে আমার আর ভালো লাগে না, এই জীবনে আমি একাই পড়ে গেলাম। আমি আবার রিপিট করতেছি, অক্সিজেন বলতেছে আমার আর ভালো লাগে না, আমি একা একা থাকতে পারি না। কি করবা বাবা, এই যে দেখো, এই যে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ না, এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা অক্সিজেন, তারা কানেক্টেড হবে, কানেক্টেড হয়ে OH তৈরি করবে।
এইটা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, পানিটাকে ভেঙে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেনে পরিণত করলাম। বুঝো, হাইড্রোক্সাইড আর কি পরিণত করলাম? হাইড্রোজেনে পরিণত করলাম। করার পরবর্তীতে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনে দেখো এখানে অক্সিজেন এবং এই যে একটা হাইড্রোজেন সিঙ্গেল, দুইজনে সিঙ্গেল অবস্থায় আছে, তারা মিলে হাইড্রোক্সাইড তৈরি করবে। তার মানে আমি কি বলতে পারি? এই দুইজন মিলে পাশাপাশি দুইটা হাইড্রোক্সাইড আছে। এইটা কি বুঝতে পারছেন? বলেন তো, এইটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন। ছুটি দিব বাবা, এই টপিকটা বুঝাইলে ছুটি দিব। এই যে দেখেন, এই হাইড্রোক্সাইডটা হচ্ছে এই হাইড্রোক্সাইড আর OH মিলে এই যে হাইড্রোক্সাইড। এর থেকে ভেঙে দেখানো সম্ভব না। বুঝতে পারছেন? এখন দেখেন, এই যে ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা। ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা। এখানে এই দুইটা ইলেকট্রনের মধ্যে এ একটা ইলেকট্রন নিবে। ভালো করে বুঝেন, এ একটা ইলেকট্রন নিবে, আর এই হাইড্রোক্সাইড কয়টা নিবে? এও একটা ইলেকট্রন নিবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ও কি হয়ে যাবে? OH মাইনাস। এও কি হয়ে যাবে? এও হয়ে যাবে OH মাইনাস। বুঝতে পারছেন নাকি কোনো রকম ঝামেলা আছে? বলেন। দেখেন, আমরা কিন্তু পার্ট বাই পার্ট করতেছি। এ যদি একটা OH যদি একটা ইলেকট্রন নেয় তাহলে হয়ে যাবে OH মাইনাস। এ যদি OH একটা যদি ইলেকট্রন নেয় তাহলে হয়ে যাবে কি? OH মাইনাস। তাহলে দুইটা OH মাইনাস যদি এখানে আমরা একসাথে লিখতে পারি না? দুইটা OH মাইনাস। এই পর্যন্ত কি কেউ বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন, স্পেসিফিক ভাবে বলবেন যে ভাইয়া কোনো রকম সমস্যা আছে কিনা। এইখানে যেহেতু দুইটা OH, তাই আমরা এই পাশের মধ্যে কয়টা লিখতে পারি বলতো? দুইটা OH। দুইটা OH মাইনাস বলতে পারি না বলতো? ও ক্লাস তো শেষের দিকে, বাট কথা হচ্ছে যে পড়া তো শেষ হয়নি, পড়া আরেকটু আমাকে 2-4 মিনিট দিতে হবে। টাইম ওভার হলেও বাবা মাঝে মাঝে যেহেতু আমরা একটা জিনিস বারবার বুঝাতে, এই টপিকটা শেষ করতে হবে, নয়তো বা নেক্সট ক্লাসে সালফারটা পড়াই দিব। সাথে করে অন্যটাও পড়াবো। বুঝতে পারছেন? এখন বুঝলেন কেমনে আসলে এখানের মধ্যে হচ্ছে গিয়ে, আমি কিন্তু এটা মুছে দিলাম বাবা, এটা কিন্তু আমি মুছে দিলাম। দেখো, কাহিনী কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কাহিনী যারা বুঝতে পারছেন স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, প্যারা নাই, এটা রেকর্ডেড আকারে আছে যেহেতু। এই 2 নম্বর পার্ট বুঝতে পারছেন? এখানের মধ্যে কি হবে? 2 নম্বর পার্টের মধ্যে আমি আবারও বুঝাই দিই যারা বুঝেন না। এখানে পানি যেহেতু একটা হচ্ছে OH হবে আর একটা H হবে, এর এই যে এইটা ভেঙে একটা OH একটা H, আর এখানের একটা অক্সিজেন, এরা দুইটা হাইড্রোক্সাইড। সো দুইটা হাইড্রোক্সাইড দুইটা ইলেকট্রন গ্রহণ করলে দুইটা হাইড্রোক্সাইডই আলাদা আলাদা করে মাইনাস হয়ে যাবে। এই পর্যন্তই, আর কিচ্ছু না। আমি বলতেছি এসএসসি রেজাল্ট, সমস্যা নেই। এখন ধাপ নাম্বার তৃতীয় ধাপ লেখেন। তৃতীয় ধাপে হবে আসল খেলা, খিচুড়ি হবে। খিচুড়ি মানে কি? এই যে দেখেন প্রথম দুইটা যে উৎপাদ, এই যে এর যে আয়রন 2+ আর দুইটা হাইড্রোক্সাইড একসাথে বিক্রিয়া করবে। তার মানে তৃতীয় ধাপে শুধুমাত্র উৎপাদ গুলা নিব। এই যে দেখেন এখানে আয়রন 2+ ছিল, এখানের মধ্যে আয়রন 2+ নিব। এই যে উৎপাদের মধ্যে দুইটা হাইড্রোক্সাইড ছিল, এই যে দুইটা হাইড্রোক্সাইড নিব। নেয়ার পরবর্তীতে কি হবে জানেন? দুইটা জানেন তো, দুইটা যদি হাইড্রোক্সাইড চলে আসে FeOH2। এ কাহিনী কি বুঝছেন নাকি কোন রকম ঝামেলা আছে? বলেন 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 কোন রকম এই পর্যন্ত কি বুঝছেন? ঠিক আছে, আর দুইটা ক্লাস হবে, আর একটা ক্লাসে আমি এটা চ্যাপ্টার শেষ করে দিব ইনশাআল্লাহ। এই যে দেখো দেখো, তার মানে এখানে আমরা কি বলতে পারি? এখানে কি আয়রন 2+ অবস্থায় আছে, দুইটা হাইড্রোক্সাইড এই অবস্থায় আছে। বলো তো, আয়রনটা যেহেতু এখানে 2+ অবস্থায় আছে,
আয়রনটা সর্বোচ্চ 3+ অবস্থায় যেতে পারে, মানে আয়রনটা এখানে আছে আয়রন 2+ হিসাবে, বাট আয়রন আরেকটা ইলেকট্রন ত্যাগ করেও কিন্তু আয়রন 3+ অবস্থায় যেতে পারে। কারণ কি আমরা জানি আয়রন দুইটা অবস্থায় থাকে, একটা আয়রন 2+ অবস্থা, একটা আয়রন 3+ অবস্থা। এখন চিন্তা করো 3 নাম্বার ধাপের পর তোমরা চতুর্থ ধাপটা লিখে ফেলো। চতুর্থ ধাপের মধ্যে কি হবে, এই যে ভালো করে লক্ষ্য করো বাবাজিরা, কোথায় শোনা বাবাজিরা, এই যে আয়রন 2+ আছে না, এই আয়রন 2+ এখানের মধ্যে আর একটা ইলেকট্রন ত্যাগ করবে। এই যে দেখো আয়রন 2+ আর একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে আয়রন 3+ এ পরিণত হবে। কিসে হবে? আয়রন 3+ এ পরিণত হয়ে যাবে। বলতেছি বাবা এসএসসি রেজাল্ট আমার, বলছি একটু বুঝি জিনিসটা বোঝার চেষ্টা করেন। হাবিব মিয়া, এমডি হাবিব, আমি আমার এসএসসি রেজাল্টটা বলবো। এই হাবিব, আমি তোমার গলা মটকে দিব। আচ্ছা কুইজ দেওয়া হবে বাবা, ছুটি দিব বাবা, কোনো সমস্যা নেই, আমাকে এই টপিকটা বোঝানো শেষ করতে হবে, তারপরে ছুটি দিব। দেখো এখানের মধ্যে আয়রন কত, আয়রন কি করছে, ইলেকট্রন ত্যাগ করে দিয়ে আয়রন 3+ এ পরিণত হয়েছে। তাহলে এখন দেখো 5 নাম্বার ধাপে, পঞ্চম ধাপ। আচ্ছা তোমাদের কি মনে আছে বলো তো, আমাদের প্রথমে আয়রনের যে ইলেকট্রন ছিল তারা কে কে কারাকারি করছিল? ইলেকট্রন আসলেই কারাকারি হবে পানি এবং জলীয় বাষ্পের মধ্যে। আমি আবারও রিপিট করতেছি, কার কার মধ্যে আসলে টানা হেঁচড়া হবে? পানি আর অক্সিজেন, বা পানি সরি জলীয় বাষ্প এবং অক্সিজেনের মধ্যে। বুঝছেন? তার মানে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা নিয়ে কারা টানাটানি করবে? টানাটানি করবে এই জায়গার মধ্যে পানি এবং কি করবে বলতো বাবা? অক্সিজেন। দেখো কয়টা ইলেকট্রন আছে? আর একটা ইলেকট্রন। তাহলে দুইটা ইলেকট্রন থাকলে একটা জিনিস হিসাব করেন, দুইটা ইলেকট্রন থাকলে দুইটা হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। এখানে লিখে রাখেন, যত ইলেকট্রন তত হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এটা লিখে রাখেন, সাইড নোট দিয়ে লিখেন, সাইড নোট দেন। এটা আগে বুঝাইছি না, যতগুলো ইলেকট্রন ততগুলো হাইড্রোক্সাইড। তার মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, একটা ইলেকট্রন এখানের মধ্যে আপনি শুধুমাত্র একটা হাইড্রোক্সাইড হয়ে গেল। 6 নাম্বার ধাপে গেলে কাহিনী খেল খতম। দেখেন ভালো করে বুঝেন, ষষ্ঠ ধাপ দেখেন 6 নাম্বার, হেক্সামিশন হইলেই শেষ বাবা, হেক্সামিশন হইলেই কিন্তু শেষ। এখানে অনেকগুলো ধাপ আছে, সো ধাপগুলো বুঝার চেষ্টা করবেন। দেখেন ভালো করে বুঝেন, সেটা হচ্ছে এখানের মধ্যে আমার কি আছে? হাইড্রোক্সাইড। এই জায়গার মধ্যে কি আছে? Fe2+, আর একটা আছে FeOH2, তাই না? বলেন তো বাবা। তার মানে এখানের মধ্যে আমি একেবারেই লিখতে পারি Fe3+। তাহলে দেখেন 2+ এর সময় কয়টা হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে? দুইটা। বুঝেন? 2+ এ কয়টা হাইড্রোক্সাইড? দুইটা। তাহলে 3+ এর সময় কয়টা হাইড্রোক্সাইড? তিনটা হাইড্রোক্সাইড। তাহলে এখানের মধ্যে কি লিখতে পারি? FeOH3। দেখেন দুইটা প্লাসের সময় দুইটা হাইড্রোক্সাইড, তিনটা প্লাসের সময় তিনটা হাইড্রোক্সাইড, এবং যতগুলো ইলেকট্রন ততগুলো হাইড্রোক্সাইড। এবার এই যে ফেরাস হাইড্রোক্সাইড, বা সরি ফেরাস তো না, এটা ফেরিক হাইড্রোক্সাইড। সো ফেরিক হাইড্রোক্সাইডটাকে যদি আপনি হচ্ছে গিয়ে তোমার 2 মোল ফেরিক হাইড্রোক্সাইড পান, এই পর্যন্ত কি বোঝা হয়েছে? এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা এটা বলেন আমাকে, বলেন 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 বলেন। এই পর্যন্ত বুঝলে আজকের এই যে হেক্সামিশন কমপ্লিট, বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন? তারপরে আমি আমার রেজাল্ট বলবো ইনশাআল্লাহ। আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে বাবা। এই যে দেখেন, ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পারছেন এটা অনেকগুলো ধাপ আছে, আমি কি করব না? আমারে বলবেন যে ভাই আপনি এতগুলো ধাপ দিলেন কেন? দেখেন এই আপনি যে FeOH2 পাইলেন, এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন,
FeOH2 সরি OH3 আমি এটা একটু মুছে দেই এটা একটু ডার্কলি করি দেখো এটা যদি আপনি 2 মোল নেন কয় মোল 2 মোল এটা আপনি এখন বুঝতে হবে না মোটামুটি মনে মনে ধরে নেন দুইটা যদি ফেরিক হাইড্রোক্সাইড একসাথে হয় সো একসাথে হইলে কি হবে এই জায়গার মধ্যে দেখেন আয়রন কয়টা দুইটা না এই যে দেখেন Fe2 এই যে অক্সিজেন কয়টা এই যে এইখানে সামনে 2 আছে এখানে 3 আছে মানে 6টা অক্সিজেন তাহলে 6টা অক্সিজেনের মধ্যে এখানে 3টা লিখবো দেখেন 6টার মধ্যে 3টা এখানে লিখলাম আরো 3টা হাতে আছে হাইড্রোজেনও কয়টা হাইড্রোজেনও হচ্ছে 6টা হাইড্রোজেন সো 3টা অক্সিজেন এখানে লিখছি 3টা অক্সিজেন বাকি 3টা এই জায়গায় লিখবো এই যে 3 মোল এই যে দেখো 3 দুগুণ 6টা হাইড্রোজেন এই যে অক্সিজেন এই তো হয়ে গেল দেখো হিসাব নিকাশ করে দেখো গণে দেখো আয়রন দুইটা অক্সিজেন দুইটা এই যে 3 দুগুণ 6টা এখানে 3টা এই যে সামনে 3 দুগুণ 3টা 3 3 6টা আর হাইড্রোজেন হচ্ছে এখানে 3 দুগুণ 6টা হাইড্রোজেন হচ্ছে এখানে 6টা ক্লিয়ার এটা যাহা কথা ওইটাও সেই একই কথা যারা যারা আমার উপর মন খারাপ করবে দেখেন আজকে একটু বেশি সময় নিয়েছি কারণ হচ্ছে টপিকটা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা এসএসসি তে আমার রেজাল্টটা কি ছিল এসএসসি তে আমি যার বাসায় ছিলাম একবার এরকম হয়েছিল আমি বলি ছোট্ট একটা ঘটনা সেই সময় আমি যার বাসায় ছিলাম আসলে আমার আম্মু আমার খালাকে নিয়ে ওনার বাসায় বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল সো তখন উনি এরকম করে বলছিল ফারদিন ও তো এসএসসি তে পাশই করতে পারবে না ও এসএসসি তে পাশই করতে পারবে না ওকে দিয়ে কিচ্ছু হবে না ওকে গ্রামে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর গ্রামের মধ্যে গরুগুলো আছে ওগুলোকে দিয়ে হাল বোয়াও সো ওনার বাসায় আমি থাকা শুরু করি জিএসসি তে আমি বলি আমি ওনার বাসায় থাকা শুরু করি হচ্ছে জিএসসি সময় সো আমার যখন জিএসসি সময় ছিল তখন আমি গোল্ডেন এ প্লাস পাইছি গোল্ডেন এ প্লাস এর পরবর্তীতে ওনার বাসায় কষ্ট করে আরো আলহামদুলিল্লাহ 2টা বছর থাকার সময় হয় আমার জিএসসি ছিল 2 বছর খুব সম্ভবত আমি যদি ভুল না করি 2013 সালে আমার এসএসসি ছিল 2016 সালে সো এই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন পাই নাই আমি এ প্লাস পাইছি দেখেন আমার সবগুলো সাবজেক্টে এ প্লাস আসছে শুধুমাত্র জেনারেল যে ম্যাথ আমি জানি না কেন এটা হয়েছে এটাতে আমি যতদূর চ্যালেঞ্জ করে দেখছি 79 আমি যতদূর জানি এটা বাদ দিয়ে আমার সবগুলো সাবজেক্টে এ প্লাস ছিল বাংলা ইংলিশ ধর্ম সমাজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের মধ্যে এ প্লাস ছিল বাট এই আমি জানি না কেন কিরকম হয়েছিল এটার মধ্যে 79 ছিল বুঝতে পারছেন আমার কথা সো যাক আপনাদের জন্য অনেক দোয়া করি যে আপনারা রেজাল্টসটা অনেক বেশি ভালো করেন ক্লাসটা শেষ করি ইনশাআল্লাহ এইচএসসি রেজাল্ট নিয়ে আরেকদিন কথা বলবো সো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের সময় একটু বেশি নিয়ে নিয়েছি কেন কি করব বলেন আপনারাই বলেন এখানে আসলে সময় বেশি নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ হচ্ছে কি আপনারা অনেক সময় অনেক জিনিস একটু বুঝতে সমস্যা হয় এটা আমি বলি যে এটা অধ্যায়টা একটু অন্যরকম টাইপের ইনশাআল্লাহ সামনের চ্যাপ্টারগুলো এরকম পেইন আপনাদেরকে দিবে না সেই চ্যাপ্টারগুলো যথেষ্ট সহজ এবং সহজে বোঝানো যাবে টপিকগুলো যথেষ্ট মজার যদি আপনাদের সাথে সেই ক্লাসগুলোতে দেখা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ সুতরাং আমি ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করে দিব অবশ্যই ক্লাস শেষে জানিয়ে দিবেন যে আমার ক্লাসটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবেন আমি পুরোটা সময় কষ্ট করে চেষ্টা করি বোঝানোর জন্য বাকিটা আল্লাহ যতটুকু আমাকে সহায় করছেন ততটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন